মিডল ইস্ট জুড়ে চলছে যুদ্ধ। ত্রাহি ত্রাহি শব্দ, সাইরেনের শব্দ, সাথে খবর আসছে যে এখানে গোলাগুলি পড়ে গেল, এখানে মিসাইল দেখে গেল, এরকম একটা অবস্থা। আমি আপনাদেরকে সহজ ভাষায় কিছু কথা আজকে বলতে চাই এই যুদ্ধ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, জটিল ভাষায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা রয়েছে তারা বাংলা সহজ ভাষায় শুনতে চান। আমি আমার মতো করে একটু বলতে চাই। আর আবার বলি, আমি কিন্তু কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, তো কোনো দলের আমি প্রচার করি না। আমার গায়ে সেই স্টিকার লাগাবেন না। আমি একজন সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের বাসিন্দা, যে নিজের মতো করে আপনাকে কিছু বলতে চাই। ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে আপনি চ্যানেলটাকে স্কিপ করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, নাও করতে পারেন। এই যুদ্ধ থেকে আমরা কি দেখছি? আমেরিকা যেটা ভাবছিল যে 28শে ফেব্রুয়ারি আক্রমণ করব, একদম চুটকুটে ইরান একদম পুরো এসে হাতে পায়ে ধরবে, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, এরকম একটা বলবে, আর আমেরিকা তার উপরে ছড়ি ঘোরাবে। এটাই হয়তো সবাই ভাবছিল, কিন্তু না, ইরান দেখিয়ে দিয়েছে তারা ঠিক কী করতে পারে। টপ লিডার 40 জনকে মারার পরেও তারা ঠিক কী করতে পারে। এবং খামেনি মৃত বলে যেহেতু দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কনফার্ম রিপোর্ট রয়েছে, তারপরে কি হতে পারে সেটা কিন্তু কেউ ভাবেনি। আজকের ডেটে দাঁড়িয়ে এই ভিডিও আপনি যখন দেখছেন, সেখানে কি পরিস্থিতি সেটা আমরা কথা বলবো। এক হচ্ছে, আমেরিকা কি তাহলে এই যুদ্ধ হারতে চলেছে? কারণ এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কর্মকাণ্ড চলছে সেটা কিন্তু বেশ হাসির একটা জায়গায় নিয়ে গেছে। আবার উল্টো দিকে এখানে ভারতের কি করা উচিত বা ভারতের কি অবস্থা? ইসরায়েল কি নিজের ইচ্ছা মতো করে আমেরিকাকে পরিচালনা করছে? বিভিন্ন কোশ্চেন থাকে। ইরান এই যুদ্ধকে ঠিক কতদিন টেনে নিয়ে যাবে? হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ, সেটা কতদিনের জন্য ব্লকেজ থাকবে? রাশিয়া ওদিক থেকে কি মুচকি মুচকি হাসছে? আর উল্টো দিকে আমাদের বিপরীত দিকে রয়েছে চীন, সে ঠিক কি ঘুঁটি সাজাচ্ছে, আর তারাই বা ঠিক কি করতে চাইছে? চলুন এক এক করে জানি। চৌত্রিশ বছর ধরে একনায়কতন্ত্রের আন্ডারে ছিল ইরান। খামেনি কিন্তু দেশটাকে আর যাই করুক না কেন অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। এটা নিয়ে আপনার বিতর্ক থাকতে পারে, আমি জানি, কিন্তু ইরান এক দশক আগে থেকেই বা 2 দশক আগে থেকেই বুঝে গেছিল যে বাঁচতে হলে নিজেদের ঘর গোছাতে হবে। আজ তারা যে ব্যালিস্টিক মিসাইল বা শহীদ ড্রোন নিক্ষেপ করছে, কাজাকাজি ড্রোন যাকে বলে, তো সেই ড্রোন তারা কিন্তু আজকে বানায়নি। মজার বিষয় হলো, আপনি কি জানেন যে এই ড্রোন তারা আমেরিকার থেকে দেখেই শিখে বানিয়েছে? এ নিয়ে অনেক বক্তব্য আছে। এবং সবচেয়ে বড় বিষয়, এই ড্রোন বানাতে প্রায় $1-2 মতো খরচা হয় তাদের, কিন্তু সেই টেকনোলজি তারা কিন্তু করেছে বা ডেভেলপ করে ফেলেছে এবং নিজের মতো করে মডিফাই করেছে। আমেরিকার একটা ড্রোন কিন্তু তারা পেয়েছিল, যেটা প্রথমে আমেরিকা বলে যে না এটা আমাদের নয়, পরবর্তীকালে কনফার্ম করে যে হ্যাঁ এটা আমাদের, এবং সেই ড্রোনকে তারা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে ডিমডিফাই করে ফেলেছে, যেটা আজকে এই যুদ্ধে ব্যবহার হচ্ছে। তো যাই হোক, এখানে আপনাকে বলি যে ভারতের কি অবস্থা। প্রথমেই বলি, অ্যাজ এ ইন্ডিয়ান আপনি হয়তো বলতে পারেন যে এটা ঠিক নয়, কিন্তু এটা আমার মনে হয়েছে এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী না করলেও পারতেন। ঠিক যুদ্ধের কয়েকদিন আগে ইসরায়েলে গিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রীর সাথে হাত না মিলিয়ে ফটো না তুলে কি চলতো না? নিশ্চয়ই চলতো। আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকা কেন আমাদের উপরে দাদাগিরি করবে, এই প্রশ্ন আপনি নিজে ভেবে দেখুন। ভারতবর্ষ 140 কোটিরও বেশি পপুলেশন রয়েছে, অথচ তেল সে কোথা থেকে কিনবে, গ্যাস সে কোথা থেকে কিনবে, তার দেশে মানুষ কিভাবে চলবে, কিভাবে সে প্রোডাক্ট বানাবে, তাকে শুনতে হবে আমেরিকার কথা। কেন আমেরিকার এই দাদাগিরি আমাদেরকে কি সত্যি মেনে চলতে হবে? আপনার মনে কি প্রশ্ন আসছে একবার জানাবেন। এই যে চলছে এই ডামাডোলের বাজারে, রাশিয়া একমাত্র বলতে পারেন আমাদের বন্ধু। হ্যাঁ সত্যি বলছি, আগেও বহু যুগ আগে থেকে নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ যে সম্পর্ক স্থাপন করে গেছিলেন, আজকের ডেটেও সেই একই ধারা অব্যাহত। এটা ঠিক যে ইসরায়েলের থেকে টেকনোলজি দরকার, ইসরায়েলের মতো ইন্টেলিজেন্স বা মোসাদের মতো দক্ষ ইন্টেলিজেন্স ব্যবস্থা আজকের ডেটে গোটা পৃথিবীতে কারুর কাছে নেই, এবং আমেরিকা পর্যন্ত মোসাদকে ভয় পায়। এটা সত্যি কথা, মানে প্রকারান্তরে এটা দেখা যাচ্ছে।
কারণ এই যুদ্ধে আমেরিকাকে কে নিয়ে এসেছে? না, ইসরায়েল। এটা ঠিক যে ইসরায়েলের এই টেকনোলজি, আয়রন ডোম নিয়ে যে বিশ্ব এত কিছু হাইপ দরকার, আমি মানছি, কিন্তু এটাও ঠিক যে এই প্রোডাক্ট কিন্তু আমেরিকা বা ইসরায়েল কেউই ভারতকে ফ্রি অফ কস্ট দিচ্ছে না। ভারতবর্ষের 140 কোটি মানুষের কষ্টের টাকা বা ট্যাক্সের টাকায় ভারত সরকার এটা কিনছে বন্ধু, এটা আপনাকে বুঝতে হবে। এবং এই ড্রোন যে কতটা কস্টলি বা এই ধরনের আয়রন ডোম কতটা কস্টলি সেটা আপনি একবার স্টাডি করেই দেখতে পাবেন। ইন্টারসেপ্টর মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল বা প্যাট্রিয়ট মিসাইল যেগুলো রয়েছে আমেরিকার দিক থেকে, বা ভারতও যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, ব্রহ্মসকে তো আরও আপগ্রেড করা দরকার, এটা আপনি হয়তো নিজেও বুঝছেন। সেখানে এগুলো বানাতে অনেক কষ্ট আসে দাদা। সেখানে ইরান কি করছে, এবং ইরানকে দেখে আমাদের কিন্তু শেখা উচিত। কম পয়সায় সস্তায় ড্রোন কিভাবে বানানো যায় সেটা ভারতবর্ষের দেখে শেখা উচিত, এবং কিভাবে এটা করলে ভারত আগামী দিনের যুদ্ধে, যেখানে চিপ ওয়ার যুদ্ধ বা সস্তায় যুদ্ধ লড়া যায়, সেটা ভারতের শেখা উচিত। কারণ ডাইনে বাঁয়ে সামনে পেছনে ভারতের শত্রু দেশ রয়েছে, এটা সত্যি কথা। মজার বিষয় হলো এত কিছুর মধ্যে কিন্তু আমাদের ইমেজ অনেকটা ডাউন হয়েছে। কার্গিল যুদ্ধের সময় ইরান কম পয়সায় তেল দিয়েছিল ভারতকে, এটা ঠিক কথা। কিন্তু দেখুন আজ আমরা যদি এই যুদ্ধের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ইসরায়েলে না যেতেন, তাহলে এই ড্যামেজটা হয়তো হতো না। আজকের ডেটে দাঁড়িয়ে চীন এবং রাশিয়া তারা যুদ্ধে শুধু জড়ায়নি তা নয়, তাদের জন্যে হরমুজ প্রণালী ওপেন রয়েছে, ভারতের জন্যে নেই। কেন? অথচ 1 মাস একটা টাইম দেওয়া হয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু কেন? এটা সত্যি আপনার ভেবে দেখার সময়। বাকি আপনাকে বলি যে ইরান যেটা চাইছে আজকের ডেটে, যে আমেরিকাকে এই যুদ্ধে অনেক দিন ধরে টেনে নিয়ে যাবে। ইরান কি করছে? স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে আঘাত হানছে, অর্থনৈতিক পরিকাঠামোকে ধ্বংস করছে অন্য রাষ্ট্রের, দুবাই, আবুধাবির মতো জায়গাতে আঘাত হানার চেষ্টা। আবার এখানেও প্রশ্ন আছে যে ইউএইতে যে তেলের যে ফ্যাক্টরি, সেখানে আদৌ ইরান কিন্তু হামলা চালায়নি। সেখানে কে হামলা চালিয়েছে কে জানে। দেখা যাবে ইসরায়েল হয়তো এই কাণ্ড ঘটিয়ে বসে আছে, এবং এটা আগেও হয়েছে যে ইসরায়েল এই ধরনের কাজ করেছে। এটা ঠিক যে ইরানের পুরো রন্ধ্রে রন্ধ্রে মোসাদ ঢুকে বসে আছে, তাদের ইন্টেলিজেন্স এতটাই তীক্ষ্ণ, তাদের অ্যালগরিথম এতটাই সক্রিয় যে তারা, বা এআই এতটা সক্রিয়, তারা তাদের সিসিটিভি ফুটেজ থেকে এভরিথিং ট্র্যাক করছে ইসরায়েলে বসে। এটা ঠিক, এবং তার ফলেই না তারা একসাথে 40 জন টপ লিডারকে মারতে পেরেছে। কিন্তু এটাও ঠিক, তারা যেটা চেয়েছিল যে এই যুদ্ধ খুব কুইকলি শেষ হয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। ইরান কিন্তু স্যারেন্ডার করেনি। ইরান কি করেছে? তার পুরো দেশটাকে একটা আলাদা আলাদা কয়েকটা দেশের ভাগ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ অটোনমাস বডির মতো তাদের যে বাহিনী রয়েছে, তারা গেরিলা অ্যাটাক করছে এবং নিজেদের মতো কমান্ড সামলাচ্ছে। রিসেন্টলি একটা পাওয়া নিউজে যে ইরানের যে রাজধানী রয়েছে তেহরান, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানুষজন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, যুদ্ধ নিয়ে তাদের কোনো টেনশন নেই, মার্কেট খোলা আছে, তেল পাম্প পর্যন্ত খোলা আছে, রাস্তায় গাড়ি পর্যন্ত চলছে। তাহলে আপনি কি ভাববেন? অর্থাৎ ইরান এবার তাদের স্ট্র্যাটেজিগুলো বের করছে। প্রথমে ঝাঁকে ঝাঁকে মিসাইল, ডিকয় মিসাইল মানে কি না, ভুয়ো মিসাইল, তার মধ্যে একটা অরিজিনাল ব্যালিস্টিক মিসাইলকে আঘাত এনে আমেরিকার বেশ কিছু ক্ষতি তারা করে ফেলেছে। শুধু তাই না, সবচেয়ে বড় রেডার সেটাকেও তারা ধ্বংস করে ফেলেছে আমেরিকার। এবং এর ফলে একদিক থেকে এটা সত্যি যে ইরান এই যুদ্ধে অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে ইরান জিততে হয়তো পারবে না, কিন্তু তারা যেটা চাইছে যে প্রেসার ক্রিয়েট করে হরমুজ প্রণালীকে বন্ধ করে এবং পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনৈতিক পরিকাঠামোকে নষ্ট করে আমেরিকার উপরে প্রেসার ক্রিয়েট করা, সেটা কিন্তু করতে তারা সক্ষম। এবার আসি আমাদের ডোনাল্ড ট্রাম্পের কথায়। আমি জানি না এই ভদ্রলোক ঠিক নিজেকে কী ভাবেন। তিনি হঠাৎ যে কোনো দেশকে আক্রমণ করে বসেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনেন, এবং এখান থেকেই হয়তো ওনার আত্মবিশ্বাস জন্মায় যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে আনতে পেরেছি আর এখানে এদেরকে যেভাবে মেরেছি, তাতে ইরান বোধহয় একদম পুরো নুয়ে পড়বে। না, এটা হয়নি। আপনি ভাবুন, ইরানের তেলের দখল যদি আমেরিকা বা ইসরায়েলের হাতে যায়,
আমাদের মিডল ইস্টের যে একটা ব্যালেন্স বা ভারসাম্য সেটা নষ্ট হবে। এবং বর্তমানে আমেরিকান যে মানুষজন রয়েছেন তারা কিন্তু কখনোই চান না যুদ্ধ হোক। তারা অলরেডি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। শুধু তাই না, তারা এটাও চাইছেন যে কেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করছেন, কার কথায় করছেন সেটা তার ক্লিয়ার উত্তর দেয়া হোক। মার্কিন যে কংগ্রেস রয়েছে, অর্থাৎ মার্কিনদের যে সভা রয়েছে, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা কাউকেই ক্লিয়ারলি বলেননি যে তিনি কেন আক্রমণ করছেন। শুধু তাই না, তারা বলছিলেন যে পারমাণবিক অস্ত্রের সম্ভার রয়েছে, কিন্তু কোথায়? ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র সম্ভার আজকের ডেট পর্যন্ত নেই। হ্যাঁ বন্ধুরা, নেই। হ্যাঁ, সারি সারি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। কেন রয়েছে? তার নিজের বাঁচার জন্য। আন্ডারগ্রাউন্ড যে টানেলে ব্যালিস্টিক মিসাইলকে রেডি করা রয়েছে, সেখান থেকে এখন ইরান কি করছে, ধীরে ধীরে স্লোলি আক্রমণ করছে এবং আন্ডারগ্রাউন্ড থেকেই অপারেট করছে ইরান। এবং এর ফলে আমেরিকা কিন্তু বিপর্যস্ত। আপনি খেয়াল করে দেখুন, একটা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার জন্যে যে প্যাট্রিয়ট বা যে ধরনের ইন্টারসেপ্টর মিসাইল দাগা হচ্ছে তার কস্ট কিন্তু অনেক বেশি। মানে যদি ইরান $1 খরচা করে, সেটাকে নষ্ট করতে গেলে $1000 তাকে খরচা করতে হচ্ছে আমেরিকাকে। এবং এর ফলে আমেরিকা এখন কিন্তু রীতিমতো সমস্যার মধ্যে। শুধু আমেরিকা না, ইসরায়েলও তাই। কারণ আয়রন ডোম মূলত 3টে ক্যাটাগরিতে থাকে। হ্যাঁ বন্ধুরা, আয়রন ডোমের 3টে ক্যাটাগরি, একটা ওপরে, একটা মিডিল, একদম নিচে। 3টে ডিস্টেন্স ওয়াইজ ব্যালিস্টিক মিসাইল থাকে, যে ইন্টারসেপ্টর মিসাইল সে কাউন্টার অ্যাটাক করে। কিন্তু এই আয়রন ডোমের এই মিসাইলগুলো বানাতে বা ইন্টারসেপ্টর মিসাইল বানাতে কিন্তু যে কস্ট আছে সেটা অনেক বেশি। এবং এটা এমন নয় যে লাখ লাখ বানানো আছে, এমনটা কিন্তু না। একটা লিমিটেড সংখ্যায় এটা বানানো থাকে। আমেরিকার ক্ষেত্রেও তাই, ইউএর ক্ষেত্রেও তাই। এগুলো কিন্তু একটা লিমিটেড বানানো থাকে। এবং এর ফলে কিন্তু এই মুহূর্তে যুদ্ধটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে এবার আমেরিকা পিছু হটতে বাধ্য। শুধু তাই না, ইরান যেটা চাইছে যে আমেরিকা এই যুদ্ধ বন্ধ করুক। 2025-এ যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধবিরতি করাটাই ইরানের ভুল ডিসিশন ছিল, ইরান সেটা বুঝেছে। এবং আজ তাই ইরান কিন্তু যুদ্ধ বন্ধ করছে না। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনার কি মনে হচ্ছে ইরান এই যুদ্ধে হেরে যাবে? দেখুন, ইরান এই যুদ্ধে হারবে কি জিতবে সেটা বড় কথা নয়, কিন্তু আজকের ডেট অনুযায়ী ইরান কিন্তু অনেক বেটার পজিশনে আছে। এটা ঠিক যে ইরান হয়তো কন্টিনিউয়াসলি এটা করতে পারবে না। হরমুজ প্রণালীকে বন্ধ করে রেখেছে বা ধমকি দিয়ে রেখেছে যে জাহাজ এলেই নষ্ট করে দেওয়া হবে, এবং তারা সেটা করেওছে। এর ফলে এই মুহূর্তে তেলের দাম বা ক্রুড অয়েলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি নিজেও ইনফ্যাক্ট কালকে গ্যাস কিনেছি, 860 টাকা গ্যাস থেকে আজকে 940 টাকা গ্যাসের দাম হয়ে গেছে বন্ধুরা। তেলের দাম বাড়লো বলে কিছুদিন, যদিও আমেরিকার যে রিল্যাক্সেশন দিয়েছে তেল কেনার ক্ষেত্রে, সেখানেও বলা হয়েছে আগামী দিনে এই তেল যে এখন রাশিয়া থেকে কিনছে তার ভর্তুকি মানে ভরপাই করে দিতে হবে আমেরিকার থেকে বেশি তেল কিনে। বন্ধু কেন আমি নিজেও জানি না। যাই হোক, আমি জানি না যে ট্রেড ডিলে, আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিলে, সেখানে কোথাও এটা মেনশন করা আছে কি না যে আপনি রাশিয়ার থেকে তেল কিনতে পারবেন না। আর যদি থাকে তাহলে আমি বলবো এরকম ট্রেড ডিল থাকা উচিতই না। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, মিডল ইস্টের ভারসাম্য বিঘ্নিত হলে ক্ষতি হবে কিন্তু আমাদের ভারতবর্ষেরই। হ্যাঁ, কারণ আমাদের আম জনতার কাছে সেই বোঝা কিন্তু পড়বে। তেলের দাম কমলে তার সুবিধা আপনি পান বা না পান, তেলের দাম বাড়লে বা ক্রুড অয়েলের দাম বাড়লে আপনার উপরে বোঝা যে বাড়বে এটা বলার অপেক্ষা রাখে না। সেটা রান্নার গ্যাস হোক বা পেট্রোল ডিজেল, যে কোনো কিছু হোক না কেন। বাকি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে ভেবে দেখুন যে এই যুদ্ধ থামা উচিত কিনা। যুদ্ধের নামে মানুষকে প্রতিদিন হত্যা করা হচ্ছে, মানুষের মধ্যে সেই বিবেক আজকে আর নেই। হ্যাঁ, হাজার হাজার নরনারী শিশু আজ বিপন্ন, তাদের ভবিষ্যৎ একদম অন্ধকারে নিমজ্জিত। যদিও অলরেডি প্যালেস্তাইন, গাজাতে এই একই কাণ্ড ইসরায়েল করে বসে আছে, এবং তার সাথে সাথে রাশিয়া আবার সেই ইউক্রেনের সাথেও যুদ্ধে। তো এই যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, শান্তির বার্তা বয়ে নিয়ে আসা উচিত। তবে আমেরিকার এই ব্যাকফুটে যাওয়াটা সত্যিই খুব দরকার ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আপনার কি মনে হয় সেটা কমেন্টে আপনি জানাতে পারেন। বাই।